এই যে আমার হাতে একটা 20 টাকার নোট দেখতে পারতেছেন। এই 20 টাকার নোটে দেখবেন যে একটা নাম্বার আছে, আর এই নাম্বারটা কিন্তু ইউনিক হয়। আপনি যতগুলো নোট বাজারে আছে, সেটা যদি জাল টাকা না হয়ে থাকে, তাহলে কিন্তু প্রত্যেকটা নাম্বারই ইউনিক হয়। অর্থাৎ একটা টাকার সাথে আরেকটা টাকার নাম্বার কখনো ম্যাচ করবে না। অনেকটা আঙ্গুলের ছাপের মতো যেরকম ইউনিক থাকে, এটারও কিন্তু একটা ইউনিক নাম্বার হয় আর কি। তো এই নাম্বারটা আমরা বলতে পারি এই 20 টাকাতে আমি যেটাই করি না কেন, এই 20 টাকার একটা ইউনিক আইডেন্টিটি আছে, সেটা হচ্ছে তার নাম্বার। তো অনেকে বলে থাকে যে আমরা যখন মোবাইল ব্যাংকিং করি, ধরেন বিকাশ, রকেট, নগদ বা যেটাই বলেন, যে তার পিছনে তো এরকম কোনো নাম্বার নেই, মানে সেই টাকাটা তো আমরা দেখতে পারতেছি না। অনেকে বলে সেটা তো একটা জাস্ট ডিজিট। তো ইচ্ছা করলে তো সেই মোবাইল ব্যাংকিং, বিকাশ, নগদ, মানে তারা তো ইচ্ছা করলে ওখানে টাকা বলতে পারে যে ডিজিট খালি বাড়ায় দেওয়া, যে ধরেন আমার অ্যাকাউন্টে এখন 500 টাকা আছে, তারা একটা শূন্য এক্সট্রা লাগাই দিল, তাহলে তো আমার সেটা কী হয়ে গেল, 5,000 টাকা হয়ে গেল। এরকম করে তো সবাইকে ইচ্ছা মতো টাকা দিতে পারে, তাদের তো কোনো দায়বদ্ধতা নাই। অনেকে ভাবে যে হ্যাঁ, এটা তো এই মোবাইল ব্যাংকিং সিস্টেম তো ইচ্ছা মতো টাকা বানিয়ে দিতে পারতেছে, এটা তো জিনিসপত্রের দাম আরও বাড়ায় দেবে। কারণ আমরা জানি যে টাকার যদি ইচ্ছা মতো ছাপানো হয়, তাহলে জিনিসপত্রের দাম বাড়ে। আবার সেমভাবে কিন্তু উল্টা কথাও বলা যায় যে টাকা যদি ছিঁড়ে ফেলি, তাহলে কি আবার জিনিসপাতির দাম কমে যাবে? এটা নিয়ে একটা ভিডিও আছে যে টাকা ছিঁড়ে ফেললে মূল্যস্ফীতি কমে কিনা, চাইলে দেখতে পারেন। তো যাই হোক, আজকের টপিকটা হচ্ছে যে এই যে মোবাইল ব্যাংকিংগুলো আছে, তারা কি ইচ্ছা মতো টাকা বানাইতে পারে? মানে তাদের তো এরকম কোনো এক্স্যাক্ট কোনো নাম্বার নাই, বা তাদের কি কোনো গভর্নমেন্টের কাছে কোনো দায়বদ্ধতা আছে, বা তারা যদি বানায় তাহলে কি গভর্নমেন্ট টের পাবে? তো চলুন বিস্তারিত শুরু করা যাক এই নিয়ে আলোচনা। দেখেন, যারা বলেন যে এই মোবাইল ব্যাংকিংগুলো জাস্ট একটা ডিজিট, এর পিছিয়ে কোনো টাকা নাই, তারা একটা বিষয় জানেন না যে এই প্রত্যেকটা মোবাইল ব্যাংকের ক্ষেত্রেই কিন্তু একটা ব্যাংক থাকতে হয়। মানে তাদের যতগুলো ট্রানজ্যাকশন আছে সেটা একটা ব্যাংকের মাধ্যমে হতে হয়। যেরকম দেখেন, বিকাশের ক্ষেত্রে কোন ব্যাংক? ব্র্যাক ব্যাংক। নগদের ক্ষেত্রে নগদের ব্যাপারটা একটু পরে আসতেছি। রকেটের ক্ষেত্রে ডাচ বাংলা ব্যাংক। শিওর ক্যাশের ক্ষেত্রে সম্ভবত রূপালী ব্যাংক। তারপরে এরকম আর কি আছে, এম ক্যাশের ক্ষেত্রে ইসলামী ব্যাংক। আর নগদের ক্ষেত্রে কোনো ব্যাংক না, একটা আর্থিক প্রতিষ্ঠান আছে, সেটা হচ্ছে ডাক বিভাগ বা পোস্ট অফিস আর কি। এমন ভাবতে পারেন যে ডাক বিভাগ আবার আর্থিক প্রতিষ্ঠান কেমন হয়। এই দেখেন, সঞ্চয়পত্র কেনেন, টাকা রাখতেছেন, সেখান থেকে আবার গভর্নমেন্ট সেখান থেকে আবার ঋণ নিচ্ছে, সেই টাকা আবার কোনো জায়গায় কোনো একটা ব্যাংকে বা কোনো একটা গভর্নমেন্ট সেক্টরে কাজে লাগাচ্ছে, সেখান থেকে আবার ইন্টারেস্ট দিচ্ছে। তো এরকম করে সেটা একটা আর্থিক প্রতিষ্ঠান বলতে পারেন। তো এটা নিয়ে আবার এই নগদের ক্ষেত্রে, স্পেশালি জাস্ট নগদের ক্ষেত্রে, এটা নিয়ে আইনি কিছু জটিলতা আছে। আপনাদেরকে একটা ফটো কার্ড দেখাবো, এটা 2021 সালে বণিক বার্তার একটা নিউজের ফটো কার্ড। তো বর্তমানে এটার আইনি প্রসেসটা কত দূর আগাইছে, এটা নিয়ে আমি নিউজে তেমন কিছু খুঁজে পাইনি আর কি। কেউ যদি এই বিষয়ে একদম লেজিট কোনো কিছু জানান, একদম কোনো রেফারেন্স সহ, ভ্যালিড রেফারেন্স সহ, তাহলে কমেন্টে জানাতে পারেন। তো দেখেন যে প্রত্যেকটা এরকম ব্যাংকের, প্রত্যেকটা এই মোবাইল ব্যাংকিংয়ের ক্ষেত্রে কিন্তু একটা ব্যাংক আছে। অর্থাৎ বিকাশ যদি আমার ওই 500 টাকাটা আরেকটা শূন্য বাড়ায় দিয়ে 5,000 টাকা করে দেয়, বা তাদের যে এক্সিস্টিং যে টাকাগুলো আছে সেটাও যদি এরকম কয়েকটা শূন্য দেয়, ওটাকে কয়েক কোটি বানায় ফেলে, কয়েক হাজার কোটি, শত কোটি বানায় ফেলে, তারা কিন্তু চাইলেও পারবে না। কারণ ব্যাংকের মাধ্যমে সবগুলো ট্রানজ্যাকশন হবে। যে আজকে আমি বিকাশে এত টাকা ঢুকাইছি, তাহলে সেই টাকা বিকাশ কোনো জায়গায় স্টোর করতে পারবে না। সেই ট্রানজ্যাকশনটা স্টোর হবে কোথায়? সেই টাকার হিসাবটা স্টোর হবে কোথায়? ব্র্যাক ব্যাংকে। এরকম যতগুলো মোবাইল ব্যাংকিং আছে, সবগুলো কিন্তু তাদের যে অ্যাফিলিয়েটেড যে ব্যাংকগুলো আছে, যে ব্যাংকের সাথে তারা সংযুক্ত আছে, তারা কিন্তু সেই ব্যাংকে যে টাকাগুলো জমা হবে, অর্থাৎ ট্রানজ্যাকশনগুলো থাকবে। হ্যাঁ, ব্যাংক চাইলে ইচ্ছা মতো টাকা বানাইতে পারে, অবশ্য সব ব্যাংক না, স্পেশালি বাংলাদেশ ব্যাংক, মানে শুধু বাংলাদেশ ব্যাংকই পারে সেন্ট্রাল ব্যাংক হিসাবে। সেটা অন্য বিষয়। কিন্তু এই মোবাইল ব্যাংকের ক্ষেত্রে অনেকে বলে যে এই টাকার কোনো ডিজিট আমি দেখতেছি না, এটা তো ধরা ছোঁয়ার বাইরে, এটা ইচ্ছা মতো টাকা, এটা পিছিয়ে কোনো টাকা নাই, বা এরকম যারা বলে, তারা এই দিক থেকে কিন্তু ভুল। এটার প্রত্যেকটা টাকার ট্রানজ্যাকশন থাকে। যে দেখবেন যে বিকাশ থেকে আপনি অ্যাপ থেকে কিন্তু লোনও নিতে পারবেন। তখন দেখাবে যে আপনি কোনো একটা ব্যাংক থেকে লোন নিচ্ছেন বিকাশের থ্রুতে, বা আপনি বিকাশে কিন্তু টাকা জমাও করতে পারবেন, সেভিংসও করতে পারবেন। সেটাও দেখবেন যে কোনো একটা ব্যাংকে যা জমা হচ্ছে, যে কোনো ব্যাংক হতে পারে, আইপিডিসি বা এরকম কিছু একটা ব্যাংকের নাম আছে, ঠিক খেয়াল হচ্ছে না, একটা আর্থিক প্রতিষ্ঠান, সেখানে যে জমাতে পারে। এখানে ডিটেলস ওখানে থাকে, মানে তাদের টাকার ট্রানজ্যাকশনের একটা ভ্যালিড হিসাব থাকে, যে তারা ইচ্ছামতো ওখানে ডিজিট নাই দেখে টাকা ইচ্ছামতো বানাতে পারবে। বিষয়টা কিন্তু এরকম না। আর ডিজিটের যে ব্যাপারটা, সেটা আছে ডিজিটাল ব্যাংকের ক্ষেত্রে। মোবাইল ব্যাংকের আরেকটু এক্সটেনশন ধাপ হচ্ছে ডিজিটাল ব্যাংক। এই যেমন বিকাশই যে একটা ব্যাংকের থ্রুতে কাজ করতেছে অনলাইনে, সেটা যদি কোনো ব্যাংক নিজেই সেটা যখন কাজ করা শুরু করবে ডিজিটালি, তখন হবে সেটা ডিজিটাল ব্যাংক। তখন কিন্তু এই বিষয়টা আসবে, আমার টাকাও লাগবে, ডিজিটও লাগবে। এই বিষয়টা কিন্তু ইন্ডিয়া পরিচয় করায় দিচ্ছে তার জনগণের সাথে, যে ডিজিটাল রুপি। বিষয়টা কীরকম, যে স্ক্রিনে দেখতে পারতেছেন, এগুলো সবগুলো ডিজিটাল রুপি। তো এগুলো দেখবেন যে প্রত্যেকটার কিন্তু একটা ইউনিক ফিচার থাকে, যে এখানেও কিন্তু লেখা থাকবে যে চাইবা মাত্র ইহার বাহকে এত টাকা দিতে বাধ্য থাকবেন, ওটা ডিজিটালি লেখা থাকবে। মানে ওই যে আপনি সফট কপিটা দেখতেছেন, সেখানে লেখা আছে। ডিজিটাল ব্যাংক তো নিজেই একটা ব্যাংক, মানে এটা তো কোনো ব্যাংকের সাথে ওরকম কানেক্টেড থাকবে না, যেরকম বিকাশ, নগদ, রকেট এগুলো কানেক্টেড আছে। তো সেই ক্ষেত্রে কিন্তু
টাকার এই যে আমার যে নাম্বারের যে ইউনিক ফিচার সেখানে কিন্তু লাগবে। তখন যেটা হবে ডিজিটাল মানি হবে, ডিজিটাল টাকা হবে, যেটা ডিজিটাল রুপির কথা বললাম আর কি। তখন কিন্তু একটা ইউনিক নাম্বার থাকবে। যে তখন বাংলাদেশ ব্যাংক কী করতো, যে টাকা ছাপাইতো, যে আমি 20 টাকার 1 কোটিটা 1 কোটিটা 20 টাকার নোট ছাপাচ্ছি, সেক্ষেত্রে কী হবে যে আমার নাম্বার ডিজিটগুলো হবে এরকম। তো তখন বাংলাদেশ ব্যাংকে ওই টাকাটা ছাপাতে হবে না। তখন কি করতে হবে, যে কোনো একটা ডিজিটাল ব্যাংকে বলবে যে আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে এই সিকিউরিটির বিনিময়ে আমি বললাম যে এই টাকাটা তোমাকে প্রদান করলাম। আগে কী করতাম, টাকাটা আমি ধরতে পারতাম, ধরে আমি তোমাকে বলতাম এই নাও টাকা, মানে এইভাবে আমি দিয়ে দিতে পারতাম আর কি। এখন আমি সেটা দিব না, আমি সেটা বলবো যে হ্যাঁ তোমাকে টাকা দিছি। টাকা যখন আমি ওই যে অফলাইনে টাকা দিতাম, যে আমি বললাম এই যে নাও টাকা, তখন তো আমি কোনো একটা দলিল থাকতো যে বাংলাদেশ ব্যাংক অমুক ব্যাংকে টাকাটা দিছে। তো এখন দলিল তো ঠিকই থাকতেছে, খালি টাকা দিব না, জাস্ট আমি বলে দিব হ্যাঁ তোমার নাম্বারের ডিজিট হচ্ছে এখান থেকে এই পর্যন্ত। এটা কিন্তু দেখেন ডিজিটাল ব্যাংকের কথা বলতেছি, মোবাইল ব্যাংকিংয়ের ক্ষেত্রে না। তো এটা অনেকে হয়তো বা ক্লিয়ার হয়ে যাবেন আজকে, মানে ক্লিয়ার হয়ে গেছেন অলরেডি, যে এই মোবাইল ব্যাংকের কিন্তু ইচ্ছামতো তারা টাকা বানাইতে পারবে না। যেটা টাকা ইচ্ছামতো বানাইতে পারে সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক। আর টাকা আমি কতটা ছাপানো পর্যন্ত সেফ, সেটারও অনেক ক্যালকুলেশন আছে, বেশ কমপ্লেক্স ক্যালকুলেশন আছে। তো সেটা আজকের ভিডিওর বিষয়ও না, তো সেদিকে যাচ্ছিও না। তো এই ছিল হচ্ছে কাহিনী, যে মোবাইল ব্যাংক চাইলে ইচ্ছামতো টাকা বানাতে পারে না। আর বাংলাদেশ ব্যাংক যদি ইচ্ছামতো টাকা বানায়ও কোনো কারণে, তাহলে যে ইনফ্লেশন হবে, জিনিসপত্রের দাম বাড়ে যাবে, এটা তো মানে জানেনি। অনেকে এটা জিম্বাবুয়ের গল্প দিয়ে উদাহরণ দেন। হ্যাঁ, তখন দেখা যাচ্ছে একটা রুটি কিনতে 1 বস্তা টাকা নিয়ে যেতে হবে। যে এখান থেকে একটা জোক মনে পড়লো, যে জিম্বাবুয়ের বা কোনো একটা কান্ট্রি ধরেন, যে সেখানে টাকার মান এত কমে গেছে যে কোনো একটা জিনিস কিন্তু অনেক বেশি টাকা লাগে। যে আপনি একটা রুটি কিনতেছেন, 1 বস্তা ভর্তি টাকা নিয়ে আপনাকে রুটি কিনতে যেতে হচ্ছে। তো জোকটা এরকম, যে একটা লোক এরকম 1 বস্তা টাকা পাশে রেখে কোনো একটা কাজ করতেছিল। তো একটা চোর এসে টাকাগুলো বস্তা থেকে ফেলে বস্তাটা নিয়ে দৌড় দেয়। ধরতে পারছেন নিশ্চয়ই যে চোরটা টাকা চুরি করে নাই, চোরটা বস্তা চুরি করছে। দেখা যাচ্ছে ওই বস্তার যে ভ্যালু, সেটা ওই বস্তার ভেতরে যে টাকা আছে তার থেকে বেশি। টাকা যদি ইচ্ছামতো ছাপাইতেই থাকা হয়, তাহলে একসময় দেশের পরিস্থিতি এরকম হয়ে যায় আর কি। তবে এটা নিশ্চিত থাকে, মোবাইল ব্যাংক চাইলেও এরকম ইচ্ছামতো টাকা বানাতে পারে না। জাস্ট এটা ডিজিট না, সেটা ট্রানজ্যাকশনের সব হিসাব তার সাথে যে ব্যাংকে অ্যাটাচ করা আছে সেখানে থাকবে। তো কেমন লাগলো জানাতে পারেন। কোনো কোশ্চেন বা কোনো আমার ত্রুটি যদি চোখে পড়ে থাকে, কমেন্টে নির্দ্বিধায় জানাতে পারেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার যে অপশন পান ইউজ করবেন। ধন্যবাদ।